আচ্ছা দেখো, একটু খেয়াল করো তাহলে। তাহলে ক্রিয়া সম্পত্তি ক্ষেত্রে আয়ের মধ্যে এইটা হলো ভাড়া মূল্য আমরা বের করব, এর মধ্যে একটা প্রকৃত মূল্য বের হবে, এগুলো যোগ বিয়োগ করে আর পুরো মূল্য এর মধ্যে যেটা বড় সেটা আমরা সেকেন্ড কলামে নিব। নেক্সট এগুলো থেকে আমরা অনুমোদনযোগ্য খরচ সমূহ কি করব, বাদ দিব। তাহলে বাদ দেওয়ার মধ্যে আমাদের অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথম যেটাকে চোখ বন্ধ করে আনতে হবে সেটা হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এইটা বলা থাকলেও আনবো, না থাকলেও আনবো, ঠিক আছে। এখন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কিভাবে ধরবো, এটা হলো কথা। চুরি করে কোথা থেকে আনবো? এবার এটাকে ধরবো হচ্ছে, একটু খেয়াল করো, এটাকে ধরবো হচ্ছে হয় 30%, কি বললাম, হয় 30%, না হয় 25%। এখন 30% বা 25% এটার উপরে মারবো, এটার উপরে। কার উপর? এটার উপরে এই পার্সেন্ট গুলো মারবো। এখন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট মারবো এটা একটু জানার বিষয়, মনে রাখবা। অনেকে বাড়ি করে শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য। তাহলে এটা কোন উদ্দেশ্য বলো? বাণিজ্যিক উদ্দেশ্য। বাণিজ্যিক উদ্দেশ্য যদি করে থাকে তাহলে সেটার উপর 30%, মানে ওই টাকাটার উপর কয় পার্সেন্ট মারে এখানে বসাবো? 30%। আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে না করে তাহলে 25% মারবো। ক্লিয়ার? এখন মাথায় রাখবে, এটা মুখস্থ। হ্যাঁ, উপরে বলা থাকবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে এই গেল মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এটা লিখে ফেলো। এরপরে দেখো ভূমি খাজনা। ভাই আমরা যেটা প্রকৃত ভাড়া মূল্য, প্রকৃত ভাড়া মূল্য আর পরমূল্য মধ্যে যেটি বড় বসাইছি ওটার নাম কি দিব? ওটার নাম হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য, বার্ষিক মূল্য। এটা বার্ষিক মূল্য নামও দিতে পারো। যাই হোক, এটা আমি বড়টি দিছি কেন এখানে? না, এটা হ্যাঁ বড়টি দিব, কিন্তু সেটা বার্ষিক ভাড়া মূল্য, বার্ষিক ভাড়া মূল্য অথবা বার্ষিক মূল্য, বার্ষিক মূল্য। আচ্ছা, এবার ভূমি খাজনা বা কর, এটা এখানে বসাবো। তারপরে পৌর কর এখানে বসাবো, ঠিক আছে। এরপরে দেখো ভূমি ভাড়া, ভূমি ভাড়া এটাও বসাবো। নৈশ প্রহরীর বেতন, নাইট গেটের বেতন হয় কি? নৈশ প্রহরীর বেতন, নৈশ প্রহরীর বেতন, ঠিক আছে। তারপরে আরো কি কি থাকতে পারে? তাহলে অনুমোদনযোগ্য খরচ এখানে এগুলো লিখছি আমি, একটু মুছে আরো কিছু লিখতে হবে। তোমরা লেখা শেষ? তাহলে আমি মুছে আরো কিছু লিখতে হবে। নৈশ প্রহরীর বেতন। এরপরে দেখো ভূমি ভাড়া, ভূমি ভাড়া তার মানে ভূমি ভাড়া কোনটা? দেখা গেছে তুমি একটা বিল্ডিং করলা, তবে এই জায়গার মালিক তুমি না, কিন্তু আরেকজনের কাছ থেকে বলছো ভাই আমি তোমাকে বছরে এত টাকা করে দিব, আমি তোমার জায়গাতে কি করি বিল্ডিংটা করি। তাহলে এটা ভূমির একটা ভাড়া দিতে হবে না? ভূমি ভাড়া। তাহলে ভূমি ভাড়াকে তুমি নিজের বাপের সম্পত্তি বিক্রি করে এনে দিবা, নাকি যে যা ভাড়া দিবা তার থেকে কাটবা? ভাড়া থেকে তো কাটবা, তাই না? ঘর ভাড়া থেকে কাটবা না? আচ্ছা, এরপরে হচ্ছে ঋণের সুদ। দেখো ঋণের সুদ, ঋণের সুদ এখানে বসাবো। তারপরে বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম। তোর আরো বাড়াইতে হবে। ও আচ্ছা,
যারা ভাড়া ঘর থাকে তারা তারপরে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, একজন ভাড়াটিয়া 3 মাসে ভাড়া না দিয়ে চলে গেছে, 1 মাসে 20,000 টাকা করে ভাড়া, 3 মাসে 60,000 টাকা। এখন তার কাছ থেকে ভাড়া আদায় করতে হবে না? আদায় করতে গিয়ে তার নামে মামলা করছে, এখন এখানে কিছু খরচ আছে না? তার মানে কি, ভাড়া আদায়ের জন্য আইন খরচ। কি খরচ? ভাড়া আদায়ের আইন খরচ। ভাড়া আদায়ের আইন খরচ, ভাড়া আদায়ের আইন খরচ বসাইলাম। এরপরে খেয়াল করো, অনাদায়ী ভাড়া। অনাদায়ী ভাড়া, অনাদায়ী ভাড়া কোনটা? ওই যে অনেকে আছে না 1 মাস 2 মাস বাকি রাখছে, এখন এটার উপর তো তুমি কর দিবা না। কেন? কারণ সে ভাড়া দিলেই না তার উপর কর দিবা। ঠিক আছে, তাহলে এটা হলো অনাদায়ী ভাড়া। এটাতে পার্ট কয়টা ভাইয়া? এটাতে এই একটাই পার্ট, যেটা করতেছি এটাই একটাই শেষ। একটাতে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সব অনুমোদনযোগ্য, আরেকটা আছে শূন্যতা ভাড়া ভাতা। এটা আমি একটু এটার মধ্যে একটু ক্যালকুলেশন আছে, তো আমি একটু উপরে লিখি। এগুলো লিখছো না তোমরা? তাহলে এই অনুমোদনযোগ্য খরচের মধ্যে আরেকটা লেখো শূন্যতা ভাতা। এটা কিসের জন্য দেয়? এটা বলতেছি, এই তো নশো বুঝে গেছে, দেখছো? এগুলো আমি বুঝবো না, নয়সা বুঝবো, কারণ নয়সা এখানে ভাড়া থাকছে অনেকদিন হচ্ছে। দেখো শূন্যতা ভাতা মানে হচ্ছে বাড়িটা 2 মাস খালি ছিল। কয় মাস? এখন শূন্যতা ভাতা কিভাবে বের করবা? দেখো, বাড়িটা যদি 2 মাস খালি থাকে, প্রত্যেক মাসে ভাড়া ধরো 20,000 টাকা করে। কত? 20,000 টাকা। ঠিক আছে, যদি 2 মাস খালি থাকে তাহলে তুমি কত হবে এখানে? মানে 2 মাস খালি থাকলে 40,000। 40,000 টাকা। এখানে কি দিয়েছে? 0 মাস, তার মানে এটার একটা বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য নিচে 12 করে 0, ঠিক আছে তো? বার্ষিক মূল্যটা কোনটা? বার্ষিক মূল্য মানে এই যে এখানে যে মূল্যটা পাইছো না, হ্যাঁ এটা। এটা কি বার্ষিক মূল্য না? হ্যাঁ ওটার উপর তাইলে এটাকে কিভাবে বের করব? দেখো, যত মাস থাকে তত মাস, তারপর 12 মাস দিয়ে গুণ আছে। বার্ষিক বা মূল্য। এখন বার্ষিক মূল্য কোনটা? ওই যে মনে আছে তো এটা। তাহলে বার্ষিক মূল্য ইনটু 0 মাস নিচে ভাগ দেব 12 দিয়ে। কত দিয়ে? কারণ পুরো বার্ষিক হ্যাঁ। মূল্যটা কত? 12 মাসের জন্য না? এক আর বছর। যেই কয় মাস খালি থাকে সেই খালি মাস। এখানে কি মাস? খালি মাস। আমাকে দেখে তুমি আমার হাতে বুঝছো? এখানে খালি মাস, তার মানে যত মাস খালি থাকবে সেই মাসটা এখানে বসাইবা। এটা হলো শূন্যতা ভাতা। এটার নাম কি? শূন্যতা ভাতা। তাহলে বলো, আমরা অনুমোদনযোগ্য খরচ যেগুলো পাইলাম এগুলো বার্ষিক মূল্যের সাথে যোগ করি না বাদ দিই? বাদ দিয়ে, যেখানে বাদ দেখে দিয়েছি এটা হলো বার্ষিক মূল্য। এগুলোর থেকে এগুলো সব যোগ করার পরে এখানে বসে এটা বাদ দিব, তাই তো? হ্যাঁ ক্লিয়ার? ইয়েস। ওকে, এরপরে আসি আমরা একটা যোগ মানে যোগ দাও। যোগ মানে হলো বাংলায় লেখো যোগ। যোগ দিয়ে এখানে আমরা এটা করে নিতে এভাবে এভাবে এভাবে, তারপর এটা এই থাক করে আমি নিয়ে যাচ্ছি না, বাদ দিয়ে থাক করে আমি নিয়ে যাবেন ভাই। দেখো, যোগ যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা সবগুলো যোগ করে থাক করে আমি নিয়ে যাবো, থাক করে আমি থেকে বিয়োগ করে সব যোগ করে ওখানে নিয়ে বিয়োগ করার পর নিচে বসাইবা। বসানোর পরে আবার এটার সাথে যোগ করবা। সেই যোগটা হচ্ছে অব্যয়িত অব্যবহৃত অব্যয়িত মেরামত খরচ। কি বললাম? অব্যবহৃত অব্যয়িত মেরামত খরচ। মানে মেরামত খরচ একটা ধার্য করছো তুমি, কিন্তু এইটা অ্যাকচুয়ালি মেরামতের জন্য
খরচ হয় নাই, ওইটাও কিন্তু তোমার আবার যোগ করে নিতে হবে। যেটা খরচ হয় না হয় নাই, মেরামতের জন্য ধরো 1 লাখ টাকা ধার্য করলাম, হ্যাঁ। ওই 1 লাখ টাকার মধ্যে 40,000 হয়েছে আর পয়সা 60,000 হয় নাই, আর ওই 60,000 টাকা কিন্তু আবার যোগ করে নিতে হবে মেন আয়। বুঝতে পারছো? তাহলে এই হলো মোটামুটি গৃহ সম্পত্তি যাতে আয় নির্ণয়। এই হচ্ছে এখানকার কথাবার্তা, এটার জন্যই 10 মার্কস, এটুকুর জন্য। ঠিক আছে, এবার তোমরা অঙ্কতে ফিরে যাও। ওখানে শুধু কি হবে তো খরচ এটা থাকবে যে আর হ্যাঁ। কিছু না। এবার তোমরা একটু অঙ্কতে ফিরে যাও। অঙ্ক ধরো, এটা একটা বড় দেখে অঙ্ক ধরো। তবে এখান থেকে কিন্তু পার্ট বিতে মানে 4 মার্কসেরও থাকতে পারে, যদি তোমাদের ভাগ্য আর স্যারদের ভাগ্য ভালো থাকে। যেটা বড় আছে এটা ধরো, আমরা আগে বড় করি তারপর ছোটোর দিকে যাবো। কত সমস্যা 11। এইটা কিন্তু নওশা অঙ্ক দেখে বড়, এটা এরকম বলে নাই, এটা উত্তর দেখছে বড় এই জন্য বলছে এটা বড়। ঠিক আছে, অঙ্ক কিন্তু ছোট। যাই হোক, একটু পড়ো এটা, তৃষা পড়ো। পয়েন্ট বেশি আছে যেটা পয়েন্টটা এটাতেই পয়েন্ট বেশি আছে, এটা তো অনেক কিছু, কিন্তু প্যারাগ্রাফ আকারে দিছে তো হ্যাঁ ছোট লাগতেছে। বলো নওশা, বলো ইয়ার। জনাব তানজিম মোর্শেদ এর জনাব ঢাকায়- তানজিম মোর্শেদ এর ঢাকায় 4,000 বর্গফুটের একটি এবং খুলনায় 5,000 বর্গফুটের একটি বাড়ি আছে। বাড়ি আছে। বাড়ি দুটি থেকে 2020 থেকে 2021 আয় বর্ষে তার আয় ও ব্যয় নিম্নরূপ ছিল। তার মানে একটা বাড়ি তার ঢাকায়, একটা খুলনায়। খুলনায়। ওকে, হ্যাঁ। এখন ঢাকার বাড়িটির একটি বিদেশি সংস্থাকে ভাড়া দিয়ে মাসিক, এটা হচ্ছে বাণিজ্যিক, মাসিক কি করে মাসিক 57,000 টাকা হ্যাঁ। ভাড়া পান। ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি 900 প্রহরীর প্রহরীর মাসিক বেতন মাসিক বেতন 6,000 6,000 টাকা টাকা পরিশোধ করেন। আচ্ছা বাড়িটির পরিমূল্য হচ্ছে 6 লক্ষ টাকা। আচ্ছা উক্ত ভাড়াটির জন্য তিনি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 1 লক্ষ টাকা, পৌর কর 50,000 টাকা, আচ্ছা ভূমির খাজনা 10,000 টাকা এবং গৃহ নির্মাণ ঋণের সুদ 1,20,000 টাকা এটা ব্যয় করে। ব্যয় করেন। এই গেল ঢাকার বাড়ির বিবরণ। এবার খুলনা বাড়ির খুলনার বাড়ির মাসিক 22,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির পৌর মূল্য হচ্ছে 2,52,000 টাকা। ভাড়া চুক্তির শর্ত অনুযায়ী তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করেন 21,000 টাকা। এছাড়া তিনি পৌর কর 12,000 টাকা, ওয়াসার বিল 5,000 টাকা এবং মেরামত ব্যয় 10,000 টাকা পরিশোধ করেন। বাড়িটির 2 মাস খালি ছিল। আচ্ছা, হ্যাঁ, জনাব তানজিম, জনাব না এটা বড় কেন হয়েছে শোনো, বড় হতো জনাব না। তানজিম মোর্শেদ এখানে তার একটা ঢাকার বাড়ি, একটা খুলনার বাড়ি, এই জন্য বড় হয়েছে। এবার দর করো। জনাব তানজিম মোর্শেদ, এটা একটু পড়ি। প্রথমে লেখো। জনাব তানজিম মোর্শেদ বাড়ি ভাড়া করদাতা। খাতের আয়ের জন্য কোন ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না, করেন কোনো না। ব্যাংক হিসাবে সংরক্ষণ করেন না। হ্যাঁ। 19 কর বর্ষে জনাব তানজিমের গৃহ সম্পত্তি আয়ও করতে নিয়ম। আচ্ছা, আয় ও কর দেয়। এখন খেয়াল করো, এখানে কথা হচ্ছে তোমরা 2টা টাকা কলম দিয়ে গড় করো। গড় করে প্রথমে আমরা 1 নাম্বার আইটেমে যেটা লিখি সেটা হচ্ছে কি, আমরা আগে হেডলাইন দেবো, এটা ঢাকার বাড়ি। কোন বাড়ি? ঢাকার বাড়ি। লিখে আন্ডারলাইন করো, মানে এটা ঢাকার বাড়ি, তার জন্য। এবার 1 নাম্বার দাও, দিয়ে লেখো ভাড়া মূল্য। এখানে প্রতি মাসে ভাড়া দেয় কয় টাকা করে? এই বাড়িটা প্রতি মাসে 57,000, তার মানে 57,000 গুণ 12 গুণ করলে কত হয়? ছয় লক্ষ 84,000। শিওর? এক মাসে 6,84,000 84,000। টাকা। এক মাসে না, এটা বছরে। হ্যাঁ। এখন এই বাড়িটার মধ্যে এখানে একটা কথা বলছে, আমরা এইটার সাথে কি যোগ করি বলো তো? এটার সাথে হচ্ছে উৎসে কর। উৎসে এটার কর। মধ্যে উৎসে কোনো কর নেই, মানে এত টাকা ওখানে কর দিছে এরকম কিছু নাই। আরেকটা 2 নম্বর যোগ করি, ভাড়াটিয়া কর্তৃক মালিকের খরচ বহন, এটা আছে দেখো। ওই যে নৈশ প্রহরীর যে বেতনটা আছে না, এটা কে দেয়? এই যে নৈশ প্রহরীর মাসিক বেতন 6,000 টাকা পরিশোধ করেন কারা? ওই যে ওই ঢাকার ওই সংস্থাটি। হ্যাঁ।
তার মানে এটা হলো ভাড়াটিয়া ভাড়াটিয়া কর্তৃক কর্তৃক নৈশ প্রহরীর বেতন প্রদান। কি লিখবো? ভাড়াটিয়া কর্তৃক, তাহলে যোগ ভাড়াটিয়া কর্তৃক এটা না করতে এটা আমি পয়েন্ট কম নৈশ প্রহরীর বেতন প্রদান, বেতন প্রদান। এখন এটা কয় টাকা দেখো? ভাড়াটিয়া কর্তৃক নৈশ প্রহরীর বেতন প্রদান ৬,০০০ টাকা মাসে। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করো। তাহলে ৭২,০০০ ৬,০০০ গুণ 12 কত? ৬ বার 12। ৭২,০০০ তাহলে এখানে ৭২,০০০ টাকা যোগে হবে। বুঝছো? এবার ৬,০০০ মাসে দেয়। এরপরে এটার সাথে একটা বিয়োগ করি। কি বিয়োগ করি? মালিক কর্তৃক যদি ভাড়াটিয়ার কোনো খরচ পরিশোধ করে, এটা নাই। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? যোগ করে নিচে বসাও। যোগ করে নিচে বসাও, কত হয়? ৭,৫৬,৫০০ এটাকে চালাই দিছে। কি মোবাইলের কাছে রাখতে যাবে দেখা যাচ্ছে ভাইয়া? ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি প্রকৃত ভাড়া না? 7 লক্ষ কত? ৭,৫৬,৫০০ এটা 95 দিয়ে ভাগ দিছে কেন? কি? হয়েছে, এটা ভুল করছে। আচ্ছা, এখন এটা কত? 7,56,000 টাকা। এটা হলো, এটার নাম কি? প্রকৃত ভাড়া। প্রকৃত ভাড়া। ওকে, আরেকটা আমরা লিখেছি কি? পৌর পৌরমূল্য। মূল্য। এখন পৌর মূল্য দেওয়া আছে না এটাতে? দেখো ৬ 6 লাখ। লক্ষ টাকা। পৌর মূল্য কত? ৬ লাখ। 6 লাখ। এখন ভাগ করা দেখি কি বড়। হবে? যেটা বড় সেটা নিব। কত নিব? ৭,৫৬,৫০০ যেটা নিচ্ছি সেটার নাম কি? বার্ষিক মূল্য। কি মূল্য? বার্ষিক মূল্য। তাহলে 7,56,000 এই গেল বার্ষিক। এবার এটার থেকে কি করব? মাইনাস অনুমোদনযোগ্য খরচ। তাহলে বাদ অনুমোদন যোগ্য খরচ। এবার অনুমোদনযোগ্য খরচগুলো কি কি আছে এগুলো একটু আমরা দেখি। প্রথমে একটা বলছি চোখ বন্ধ করে বসাইতে হবে, মনে আছে তো? সেটার নাম কি? মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ খরচ। এটার উপর কি অ্যাকচুয়ালি আমরা 25% মারবো না 30% মারবো? 30%। কারণ এটা মূলত বাণিজ্যিকভাবে ঘর করে। ঠিক আছে? তাইলে এই টাকার উপরে 30% মারো। কোন টাকার উপর? এই বার্ষিক মূল্যের উপরে 30% মেরে এখানে বসাবো। কত হয়? 2,26,800। 2,26,800। এই গেল মেরামত ও রক্ষণাবেক্ষণ। এরপরে আর কি খরচ আছে এখানে দেখো। উক্ত বাড়িটির জন্য তিনি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 1 লাখ টাকা। পৌর কর, এটা পৌর কর। পৌর কর দিছি তো, লেখো পৌর কর। আচ্ছা শোনো, আরেকটু বলে দিই। তোমাদের বইটার মধ্যে দেখো এখানে রক্ষণাবেক্ষণ খরচ নামে 1 লাখ টাকা একটা আছে। এটার কোনো ভ্যালু নেই। এটা থাকলেও যা, না থাকলেও তা, কারণ আমরা ওইটা মুখস্থই বসাবো। পৌর মূল্য হচ্ছে বাড়িটার পৌর মূল্য 6 লাখ। আর পৌর কর মানে হচ্ছে ওই বাড়িটার জন্য কর দিচ্ছে। তাহলে এখন লেখো পৌর কর। পৌর কর 50,000। পৌর কর হচ্ছে 50,000 টাকা। ভূমির খাজনা
আর কি আছে দেখো, খাজনা আছে। তাহলে লেখো ভূমি, ভূমি খাজনা না ভূমির খাজনা। তাইলে ভূমি খাজনা 10,000। খাজনা কত? 10,000। 10,000 টাকা। গৃহ নির্মাণ ঋণের সুদ। এরপরে এই ঘরটা করার জন্য একটা ঋণ নিছে, সেই ঋণটা যে কত নিছে সেটা বলা নাই, তবে ঋণের সুদটা দেওয়া আছে। যদি এখানে ঋণটা থাকতো আমরা সুদটা বের করে নিতাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো গৃহ নির্মাণ ঋণের সুদ অথবা ঋণের সুদ। ঋণের সুদ কত? জেসমিন, ঋণের সুদ কত? 1,20,000। 1,20,000 টাকা। এবার আর কিছু নাই তো। এগুলো যোগ করো, এগুলো যোগ করো। চার লক্ষ 6,800। আবার বলো। 4,06,800। 4,06,800। এটা এখান থেকে এটা মাইনাস করলে -7 লক্ষ 3,49,200। 3,49,200 লেখো। এখন যোগ করার মতো কিছু নাই ভাই। যোগ করার মতো আছে কিনা এটা দেখো। অবহিত খরচ অবশ্যই যোগ করার মতো আছে। কিভাবে বের করব? এদিক খেয়াল করো। তাহলে এইটা কত হইছে? এটা 3,49,200। 3,49,200 না? হ্যাঁ। 200। এরপরে এটার সাথে আমরা একটা যোগ করি না? অবহিত। অব্যয়িত মানে যে ব্যয়টা হয় নাই, তাই না? তাহলে যোগ অব্যয়িত মেরামত খরচ। এবার দেখো অব্যয়িত মেরামত খরচ কোনটাকে বলে? আমরা এখানে মেরামত খরচ কত বের করছি? 2,26,800। কিন্তু অ্যাকচুয়ালি এই বাড়িটার মেরামত খরচ কত গেছে এটা দেওয়া আছে 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা হচ্ছে মেরামত খরচ। তাহলে আর কত বাকি থাকলো? 1,26,800। কত? 1,26,800। এটা যোগ করে নিছে বসো। এটা যোগ করে নিছে বসাও। 4,76,000। চাল- কেন? 4 লক্ষ কত? 76,000। বরাবর। হুম। ওকে, এটা গেল আমার একই কলামের মধ্যে আবার ঘর বড় করে এখন লেখো কি বাড়ি? খুলনার বাড়ি। ভাই এটা সেম হবে না? এটার মধ্যে আবার শূন্যতা নতুন কিছু তথ্য আছে। একই ঘরের মধ্যে এখন ঢাকার বাড়িটা করে ফেললাম, এবার আসো খুলনার বাড়ি। এটাকে এখানে ক্লোজ করে দিয়ে যাও। এখানে ওরা এটার মধ্যে একটু ভুল করছে, ওরা এটাকে 95 দিয়ে ভাগ করছে, 100 দিয়ে গুণ করছে। এটা হচ্ছে ইয়ের জন্য ঢাকার একটি বাড়ি বিদেশি সংস্থাকে ভাড়া দিয়ে মাসিক আচ্ছা বাড়ি ভাড়া হচ্ছে 22,000 মাসিক। ঠিক আছে। এবার হলো খুলনার বাড়ি, আমি এটা মুছে ফেলতেছি। খুলনার বাড়ি, খুলনার বাড়িতে প্রথমে ভাড়া মূল্য এই বলো, খুলনা বাড়িটা মাসে কত টাকা করে ভাড়া দেয়? 22,000 টাকা। তাহলে 22,000 গুণ 12 কত হয়? 2,68,000। 2,64,000 টাকা। ওকে, ভাই এটা পরে গেছে কেন? তুমি আমি এখন আর আসছি এদিকে বই দেখার জন্য। আমি আসার আগে থেকেই পরে গেছি এটা। দেখো তাহলে কত হয়েছে? এটা 2,62,000
৬৪,০০০ টাকা, তাই না? দিয়া হইছে। এরপরে বাড়িটির পৌর মূল্য, এটার সাথে আমরা কি করি বলো? ভাড়াটিয়া, ভাড়াটিয়া কর্তৃক কিছু মানে উচ্চ কর কর্তন, এগুলো আছে কিনা দেখো এখানে। এই যে একটা জিনিস আছে, ভাড়া চুক্তির শর্ত অনুযায়ী তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে এটা হলো মালিক কর্তৃক ভাড়াটিয়ার খরচ বহন। বিয়োগ হবে না এটা বিয়োগ হবে, তাহলে লেখো বিয়োগ। মালিক কর্তৃক বিয়োগ মালিক কর্তৃক ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল, না হ্যাঁ ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ বিদ্যুৎ বিদ্যুৎ বিল পরিশোধ কয় টাকা এটা? ২১,০০০ টাকা। এটা ব্র্যাকেটে রাখো, মানে এটা বিয়োগ হবে। এরপরে বয়সের বিল এগুলো তো পরে আসতেছে, তাহলে এখানে কত পড়ছে? যোগ করে না, এটা এখন বিয়োগ করলে কত হয়? 2,43,000 নয়, এটা ভিডিও হচ্ছে 43 বলো না। 43,000 43 বলে যে ভাই 43 বলে না। হ্যাঁ 43, এটার নাম কি বলো? প্রকৃত ভাড়া। প্রকৃত ভাড়া। এবার আসো, আমরা আরেকটা কি লিখবো? পৌর মূল্য। এবার বলো পৌর মূল্য কত আছে এখানে? পাও নাই? এই যে 2,52,000, তাহলে লেখো 2,52,000। 2,52,000। এখন বাইরে লিখবো কোনটা? বড়টা। বড়টি তাহলে 2,52,000। 2,52,000, এটার নাম কি? বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য। এবার এখান থেকে কি করব? বাদ অনুমোদনযোগ্য খরচ। তাহলে লেখো বাদ অনুমোদনযোগ্য খরচ খরচ। এবার অনুমোদনযোগ্য খরচগুলো আমরা দেখি। মেরামত ব্যয় আছে তো। প্রথমে আছে, প্রথমেই মুখস্থটা, ঠিক আছে? এটা কিন্তু মনে থাকবে না, পরীক্ষা হলো এরকম, এটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 10,000 টাকা। আচ্ছা ওখানে মেরামত ও রক্ষণাবেক্ষণ, তার মানে এই যে এটার উপরে বার্ষিক মূল্যের উপর 30% মারো। কত হয়? 75,600 75,600। 5 কলাম বসো। 75,600। এরপরে কি আছে? পৌর কর। এতটা পৌর কর লেখো। কি মশার বিল? ওয়াসার বিল বলছে। ও আচ্ছা। পৌর কর 12,000। পৌর কর হচ্ছে কত? 12,000। ওয়াসার বিল 5,000। দাঁড়াও, পৌর কর হচ্ছে 12,000। হ্যাঁ 12,000। এরপরে এখানে আর কি আছে? ওয়াসার বিল ওয়াসার বিল এত টাকা। মেরামত তো ওখানে চলে গেছে, বাড়িটি 2 মাস খালি ছিল, তাহলে এখানে ওরা কি কিনেছে? সেটা তো পরে আসতেছে। ওয়াসার এটা কেন লাগে নাই? ওয়াসার বিল এত টাকা, এটা লিখতে হবে তো। লেখো এটা লেখো। ওয়াই তোমরা কেন লিখো নাই? ওয়াসার বিল এটা লিখতে হবে। ওয়াসার বিল হচ্ছে কয় টাকা? 5,000। 5,000 টাকা। আর তো কিছু আরেকটা আছে, শূন্যতা ভাতা কি, অথবা শূন্য ভাড়া। শূন্য ভাড়া এটা কিভাবে বের করি মনে আছে তো? তাহলে এটাকে প্রথমে টান দিব, দেওয়ার পরে বার্ষিক মূল্যটাকে উপরে বসাবো, বসানোর পরে এটাকে 12 নিচে 12 লিখবো, উপরে কয় মাস খালি ছিল? 2 মাস। তাহলে 2 দিয়ে গুণ করো, কত হয়? 42,000। কত? 42। হুম 42,000। এবার এগুলো সব যোগ করো।
সবগুলো যোগ করলে কত হয়? 1 লক্ষ 34,600 ওটা থেকে এটা বিয়োগ করো। 1,17,400। এবার এটার সাথে একটা জিনিস যোগ করি না আমরা, যোগ অব্যয়িত মেরামত খরচ। এখন খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে মেরামত খরচ আছে কত? 75,000। 75,000 কত? 600 না? 75,600। এখন বইতে অ্যাকচুয়ালি মেরামত খরচ হয়েছে কত? 10,000। তাহলে আর 74,600 যোগ করো। 75,600 65,600 না, কত? 65,600। তাহলে 65,600 যোগ করো। 1,83,000। 1,83,000 টিয়া। ঠিক আছে, এই এটা ওয়াশার এটা লেখা নেই। হ্যাঁ, 1,83,000 তো ওরা 500 কোথায় পেয়েছে? ওকে, এটুক বুঝছো কি না আগে এটা বলো। এখন শোনো, তার ঢাকার বাড়ির একটা পাইছি, খুলনার বাড়ির একটা পাইছি, দুইটা মিলে যোগ করো। এটার নাম হবে কি? মোট ভাড়া, মোট প্রাপ্ত ভাড়া। মোট কি? প্রাপ্ত ভাড়া। বরিশালের বাড়ি কার? বরিশালে এত ভাড়া নাই, এত ভাড়া কেন করে? না, আমি চিন্তা করে যাচ্ছি টাকা তারা কিভাবে থাকে। চিটাগাং ভাড়া কক্সবাজার যাচ্ছে কয়টা জানো? না, কি না কি? কক্সবাজার আছে চিটাগাং, ঢাকার ভাড়া পর্যন্ত কম, কক্সবাজারের ভাড়া বেশি। দেখো ওইটা হচ্ছে পদ্ধতি। দেখো এখন এখানে শোনো, এখানে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করে ফেলছি। আরেকটা পার্ট চাইছে, পর্দায় নির্ণয়। কি চাইছে? পর্দায় তো আমরা নির্ণয় করতে জানি কি না? পর্দায় নির্ণয় করি না আমরা, এর আগে বেতন খাতে। তাহলে লেখো, তাহলে প্রমাণ সংখ্যা 2 দিয়ে লেখো পর্দায় নির্ণয়। এবার দেখো এই পর্দায় নির্ণয়ের মধ্যে আমরা তাহলে এখানে বিবরণ, কর হার, আর এখানে হচ্ছে টাকা। তাহলে আমরা কর তো নির্ণয় করতে জানি। এই শোনো, কর নির্ণয় করার জন্য একটা কথা আছে। কি কথা আছে জানো? একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা এখানে কি লিখি? প্রথম কি? প্রথম 3 লক্ষ টাকা। প্রথম 3 লাখ টাকার কয় পার্সেন্ট? 0%। হ্যাঁ, তার মানে স্বাভাবিক ক্ষেত্রে 3 লাখ টাকার উপর। মনে রাখবা, মহিলা বা বৃদ্ধ লোক যদি হয় তখন এইটা হয়ে যাবে 3,50,000 টাকা। মাথায় থাকবে। তার মানে মহিলাদেরকে সরকার এখানে ছাড় দিচ্ছে 50,000 টাকা করে। হ্যাঁ, আবার বৃদ্ধ লোক। এবার আসো, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 4 লাখ টাকা। কত? 4 লাখ। তার মানে ওই লোকটা যে ইনকাম করতেছে ওখানে নামটা যদি মুক্তিযুদ্ধ হতো স্পেশালি লেখা থাকতো, অথবা এখানে নামটা যদি মোর্শেদ না হয়ে তনিমা হতো বা তিশা হতো, তাহলে কি হতো? এখানে আমরা তিশা হলে এখানে কত লিখতাম? তিশা হলে আমি লিখতামই না।
3,50,000 আর কি মহিলা 3,50,000 আর কি 3,50,000 লিখতাম 0%। বুঝছো এখন বুঝছো জিনিসটা? এরপরে দেখো পরবর্তী পরবর্তী 1 লক্ষ টাকা পরবর্তী 1 লক্ষ টাকার 5% 5% কত হবে? 5,000। 5,000 আচ্ছা আমাদের ওখানে মোট প্রাপ্ত ভাড়া কত ছিল? মোট 6,59,000 প্রাপ্ত ভাড়া একটা প্রথমটা কত পাইছিলাম? প্রথমটা হচ্ছে 4 লক্ষ কত? 76,000 টাকা 4,76,000 প্লাস পরেরটা 1,83,000 1,83,000। এই দুই বাড়িতেই মোট ইনকাম হলো কত? 6,59,000 6,59,000 হুম 59,000 60 59,000 টোটাল ইনকাম। এবার দেখো এই 6,59,000 থেকে 4 লাখ বাদ দিলে আর কত? 2,59,000। পরবর্তী 3 লাখ লেখার সুযোগ নাই আমাদের, আছে? তাহলে অবশিষ্ট লিখতে হবে। অবশিষ্ট কত? অবশিষ্ট 2,59,000 টাকা। কত পার্সেন্ট ধরবে এটা? 10%। এটা বের করো 25,900 মানে 25,900 যোগ করলে কত হয়? 30,900 কত? 30,000 বলো 30,900। এখন তোমাদের কর দায়ের নির্ণয়ের মধ্যে আরেকটা এই বলো, কর দায় নির্ণয় কি এ পর্যন্ত শেষ না আরো কাজ আছে? আর একটু কাজ আছে। কি কাজ আছে? মাইনাস ওখানে লিখতাম যে বিনিয়োগ ভাতা, এখানে তো আর সেটা লেখার সুযোগ নেই, এখানে তো আর বিনিয়োগ ভাতা নেই, মানে ওখানে লিখতাম যে কর রেয়াত বিনিয়োগ ভাতার উপর লিখতাম, মনে আছে? তাহলে এর নিচে আরেকটা ছিল কি? এর নিচে আরেকটা ছিল, তার নাম হলো মাইনাস উৎসে কর কর্তন। কি? উৎসে কর কর্তন। এটা এখানে আছে কিনা এটাই দেখবো আর কি। উৎসে কর কর্তন আছে? মোবাইল ধরে আচ্ছা উৎসে কর কর্তন নাই, ব্যাস নাই, এটা নাই, এটা মানে জিরো। এখন শোনো, তোমরা জানো টাকা সব বাড়িতে রাখলে সরকার জরিমানা করে দিবে তোমাকে, এটা জানো? ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। ওনার কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই। হ্যাঁ, তাহলে সরকারের যে জরিমানা এটা করের সাথে সরকারকে দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। করও তো সরকারকে দিব, তাই না? সাথে জরিমানা যোগ করে দিই, তাহলে লেখো যোগ জরিমানা কি এখানে দিচ্ছে? যোগ ব্যাংক হিসাব না খোলায় জরিমানা লেখো। কি লিখবা? ব্যাংক হিসাব না খোলায় ফাইন। ব্যাংক হিসাব না খোলায় জরিমানা কেন? এই তুমি দেখো এখানে মিস্টার মোর্শেদ কিন্তু ব্যাংক হিসাব খোলে না, দেখো এখানে লেখা আছে জনাব তানজিম মোর্শেদ বাড়ি ভাড়া খাতের আয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না। তার মানে উনি ব্যাংকের জন্য কোনো এটা কোনো ইয়ে খোলে নাই ব্যাংক হিসাবের জন্য। তো এখন টাকাটা করতে গেল। এখন টাকাটা কোথা থেকে আনবো একটু দাঁড়াও। মোট কর দায়ের 50%। আমার কাদের বাড়িতে এটা টাকা নেই, আমি গরিব মানুষ। দেখো এটা কিভাবে টাকা বের করবো, দেখো এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, এদিক খেয়াল করতে হবে। এটার নাম হচ্ছে এই যে যেটা পাইছে এটার নাম কি? মোট কর দায় না? এটার নাম কি? মোট কর দায়। এবার দেখো এই যে ব্যাংক হিসাব না খোলার জন্য যে জরিমানাটা এটা কিভাবে লিখে একটু খেয়াল করো। এখানে হচ্ছে মোট কর দায়ের 50%। মোট কর দায়ের কত? তাহলে এটার উপর 50% মারো। মোট কর দায়ের 50% কত হয়?
15,420 তাহলে এটা ফার্স্ট কলামে বসাও 15,450, ঠিক আছে। এরপরে নিচে লেখো যে সর্বোচ্চ সীমা 5,000, এটা মুখস্থ, এটা কি মুখস্থ। এখন সরকার জরিমানার ক্ষেত্রে কমটা নিবে না বেশিটা নিবে বলো তো? বেশিটা। নিশ্চয়ই বেশিটাই নিবে। আচ্ছা তোমরা, ও আচ্ছা, ও মিলবে না কারণ ওরা ওখানে ইয়ে করে ফেলছে। তাহলে এখানে কোনটা নিব, বড়টা না? বড়টা নাও, কত হবে? 15,420 15,450। এবার ওটা এটা যোগ করো, নিচে 46,350 46,350। ঠিক আছে, এটা যোগ করলে যা হয় আর কি। তাহলে টোটাল হলো কত? 39,000 না 49? 46,350 46,350। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ওরা পাইছে কত? 21,650। ওরা কত পাইছে? 51 এরকম পাইছে না? ওরা 21,651 পাওয়া আর আমরা 46,350 পাওয়া, একই কথা। কি বলছি বলো? কি বলছি বলো? কি বলছি? এখন এটা হলো নিট প্রদেয়ক। নিট কি? নিট প্রদেয়ক লেখো। ওদের একরকম আছে, আমাদের একরকম আছে। হ্যাঁ, ওদের আসার কাহিনী আছে। কাহিনীটা একটু বুঝিয়ে দিলে তো হয়। কিছু তাই কিছু রয়েছে আইডিয়া খানো আছে এই বাইন্ডে জানা না বসু এদিকে দিলে লেখা এদিকে দিলে লেখা যাই কে হায়া হাই দে দেখ হাই দে 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 হাই আচ্ছা না এখন একটু বুঝছো? একটু বুঝলে হচ্ছে এই নিয়মে অঙ্কগুলো করবা। অনেক কাহিনী ফাহিনী মিলাবে, কিন্তু এটা নিয়ম হচ্ছে জি না, ট্যাক্স আপডেট নিয়মে করতে হবে। আজকে একটা